তিনি 31শে ডিসেম্বর 2018-তে ব্যক্ত করেছিলেন সেটি কিন্তু তিনি বহাল রেখেছেন। তার ধারাবাহিকতায় আপনার জি.কে. শামীম, তারপর আপনার ইসমাইল চৌধুরী, সম্রাট প্রমুখ ব্যক্তিবর্গের ফলেন ফ্রম গ্রেস অবস্থাটা তো আমরা আগেই দেখেছি। ধাত্রীমাতা প্রসঙ্গটি এটি ইতিহাসের অংশ, আমরা পছন্দ করি বা না করি আর কখনোই সেটা কিন্তু আপনার রিডিফাইন করতে পারবো না। বাংলাদেশের জনসাধারণের অর্ধাংশ আপনার বরাবরই সরকার পছন্দ করেন না এরকমের লোকজনের দ্বারা অধ্যুষিত। ব্রড এবং জেনারেল একটা অ্যানালিসিসে বিষয়টা এরকম। সেখানে আপনার ইনকামবেন্সি এমন একটা বিষয় মানুষকে ক্রমে আপনার পরিবর্তন আকাঙ্ক্ষা লালনের দিকে নিয়ে যায়। সর্বদেশের সর্বকালের সবসময়ের জন্য এটি প্রযোজ্য, বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। এখন আপনার অপোজিশন সময়ের দৌড়ে পেছানো এবং আপনার এখানে অফিসিয়াল অপোজিশন হিসেবে যারা সংসদে অবস্থান করছেন, অপোজিশন বেঞ্চে জাতীয় পার্টি এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটগণ এবং সেই সঙ্গে একজন করে 3 দলে 3 জন প্রতিনিধি আছেন। তো সব মিলিয়ে এরা হচ্ছে পোশাকি ফর্মাল ডি জুরো অপোজিশন। ডিফ্যাক্টো অপোজিশন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সমর্থক এবং সেই সঙ্গে জামাতে ইসলামী বাংলাদেশের নেতাকর্মীর সমর্থক, এরা এবং এদের সঙ্গে অ্যালায়েন্সে আছে প্রায় 60টার মতো নিবন্ধিত অনিবন্ধিত দল এবং তাদের সমর্থকেরা, কর্মীরা, নেতৃবৃন্দ। তো সব মিলিয়ে আপনার একেবারে ভয় না পাওয়ার কোনো কারণ আছে এমনটি মনে করা সঙ্গত নয়। আর আপনার নানান রকমের সংকট তো আছেই, নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে এবং আপনার যে দুর্নীতি বিরোধী যেই আপনার অবস্থানটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই অবস্থানটি তিনি 31শে ডিসেম্বর 2018-তে ব্যক্ত করেছিলেন সেটি কিন্তু তিনি বহাল রেখেছেন। তার ধারাবাহিকতায় আপনার জি.কে. শামীম, তারপর আপনার ইসমাইল চৌধুরী, সম্রাট প্রমুখ ব্যক্তিবর্গের ফলেন ফ্রম গ্রেস অবস্থাটা তো আমরা আগেই দেখেছি এবং সম্প্রতি তার সঙ্গে যুক্ত হয়েছেন নানান বর্ণের আপনার পোশাক ছাড়া সাবেক জনকীর্তকবৃন্দ। তো ফলে মিছিল কিন্তু বড় হচ্ছে এবং এর ফলে তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদের এক ধরনের ডিসঅ্যাফেকশন কিন্তু তৈরি হচ্ছে। সব মিলিয়ে আপনার যুক্ত হয়েছে আবার পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভিসা নীতির বাইরে গিয়ে ডিসক্লোজার, তারপর ট্রেজারি আপনার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আরোপ করা সেই স্যাংশন ব্যক্তি এবং বাহিনীর উপরে, সব মিলিয়ে টিলিয়ে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং যেই কারণে যারা ডিসএফেক্টেড তাদের আপনার উৎসাহ আকাঙ্ক্ষা নতুন নতুন মাত্রা পাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতিটা নাজুক, এতে কোনো সন্দেহ নেই। আসলে আমরা যে কোনো বাক্যই রচনা করি না কেন, দৃষ্টিভঙ্গির ব্যাপার, সেটা রিফিউট কিংবা তার সপক্ষে নানান রকম যুক্তি হাজির করাই যায়। মাননীয় প্রধানমন্ত্রী যেই কনটেক্সটে বলেছেন তার সঙ্গে এই চিকিৎসা ব্যবস্থা উন্নতির সম্পর্কটা সরাসরি হাজির করা আসলে প্রাসঙ্গিক হবে বলে আমি মনে করি না। আপনি সরওয়ার্দী হাসপাতাল যেটি আছে ঢাকায়, তার প্রবেশদ্বারে বড় করে একটি মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সহ একটি বক্তব্য আছে। তিনি বলেছেন যে আমি যদি কখনো অসুস্থ হয়ে যাই তাহলে আপনারা কেউ আমাকে বিদেশে নেবেন না, আমার চিকিৎসা বাংলাদেশেই করাবেন, এমনটি আমি চাই। সেটি এখনো আছে, আমি গতকালও দেখেছি। সুতরাং তার যে বাইরে
তার যে ধন্যবাদ। মনোবাঞ্ছা সেটি হচ্ছে তিনি চান, আপনি যা চাচ্ছেন তিনিও তাই চাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যাতে উন্নত হয় সেই লক্ষ্যে তিনি অবিরত কাজ করে যাচ্ছেন। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে যে সমস্ত অভিযোগ আছে সেই বিষয়গুলো কগনিজেন্সে নিয়েই তিনি সামন্তলাল এর মতো একজন কৃতবিদ্য ব্যক্তি, যিনি নির্বিরোধ এবং আজীবন আপনার চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বিশেষ করে একটি বিশেষ ক্ষেত্রে আপনার এই যে আহ অগ্নিদগ্ধ যারা তাদের বিষয়ে স্পেশালাইজ করেছেন, তাকে দায়িত্ব দিয়েছেন এই মন্ত্রণালয়ে। সুতরাং তিনি এই লক্ষ্যে যে কাজ করে যাচ্ছেন এতে কোনো সন্দেহ নেই। এক, দ্বিতীয়ত আপনার ধাত্রীমাতা প্রসঙ্গটি, এটি ইতিহাসের অংশ। আমরা পছন্দ করি বা না করি আর কখনোই সেটা কিন্তু আপনার রিডিফাইন করতে পারবো না। আপনার 47-এ ডোমিনিয়ন হিসেবে পাকিস্তান রাষ্ট্রটি যেমন আবির্ভূত হয়েছিল, অনেকেই পাকিস্তান অপছন্দ করেন, এটি যেমন ইতিহাসের অংশ হয়ে গেছে, ইউ ক্যান রিরাইট দ্য হিস্ট্রি। ঠিক তেমনি ভাবে আপনার ধাত্রী মাতার যে ভূমিকাটি ভারত পালন করেছিল সেটি ইতিহাসের অংশ, আপনি সেটাকে কখনোই রিরাইট করতে পারবেন না, আমি বা আপনি যে কেউই যেভাবেই ব্যাখ্যা করি না কেন। ধন্যবাদ। আর করিডোরের বিষয়ে কে লাভবান, কিভাবে বাংলাদেশ লাভবান হবে, যেটা আবুল কালাম আজাদ ভাই বাংলাদেশের লাভ যেটি সেটি আমি আগেও বলেছি যে উন্নততর ট্রেন ব্যবস্থা আমাদের চোখের সামনে হাজির হবে, সিইং ইজ বিলিভিং। তখন আমরা সচেষ্ট হব আমাদের ট্রেন ব্যবস্থা আরো উন্নত কিভাবে করা যায় সেই লক্ষ্যে। এক, দুই, তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে ভারতের নিরাপত্তা যেমন মজবুত হবে সেই সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাও পরোক্ষভাবে এই উপকারটি পাবে। ধন্যবাদ।